মোমেন ৫ দিনের রিমান্ডে, নতুন মামলায় গ্রেফতার হাসান। জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানায় হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম এম.এ. এজাহারুল ইসলাম এই রায় আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আসাদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আব্দুল হাসান এবং তেজগাঁও থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে একই আদালত। জুট ব্যবসায়ী মোহাম্মদ মমিন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মোমেনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আব্দুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর এবং তেজগাঁও থানা পুলিশ। শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সকালে মামলার শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে সাবেক ওসি আব্দুল হাসান এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর শুনানি হয় মোমেনের রিমান্ডের আবেদনের ওপরে। রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মোমেনের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক এসব তথ্য জানিয়েছেন। শাহবাগ থানার মমিন হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ আগস্ট খানখানাপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মোহাম্মদ মমিন। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনায় তার স্ত্রী সহ গত ১৪ মাস শাহবাগে হত্যা মামলা করেন। সাজিদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১শে জুলাই দুপুরে ২:৩০টার দিকে যাত্রাবাড়ির কাজনা ফুট ওভার ব্রিজের নিচে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজিদুর রহমান ওমর। ওই দিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওমর। চিকিৎসাধীন অবস্থায় ২৪শে আগস্টে মারা যান তিনি। এই ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মেজর সিনহা হত্যা মামলা, ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন বহাল। ৫ বছর আগে কক্সবাজার পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনায় ৫ পুলিশ সহ ৮ আসামি জজ আদালতের দেওয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। আসামিদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সিনহাকে হত্যার অভিযোগদাতা এবং ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থানার এসআই নন্দলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেব এবং পুলিশের ৩ ফোর্স মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়োজ এবং মোহাম্মদ নিজাম মল্লিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি করে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হুসাইনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই মামলার রায় দেয়। রায় বলা হয়, আমরা নিম্ন আদালতে এই মামলার সকল সাক্ষ্য প্রমাণ, দলিলাদি এবং রায় পর্যালোচনা করেছি। পার্শ্বিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই মামলায় থ্রেট ফ্রেন্ডস গ্রহণ করা হলো, আসামিদের আপিল এবং জজ খারিজ করা হলো। সিনহার বোন শারমিন শাহরিয়ার ফৌজ এবং কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে শারমিন শাহরিয়ার ফৌজ বলেছেন, সত্যের জয় হয়েছে, আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হবে। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস.এম. শাহজাহান ও সারওয়ার আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এবং আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিমউদ্দিন সরকার। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ অগ্রাধিকার ভিত্তিতে এই মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত দিলে চলতি বছরের ২৩শে এপ্রিল থ্রেট রেফারেন্স এবং আপিলের উপর হাইকোর্টে শুনানি করা হয়। ২৯শে মে শুনানি শেষ। আদালতের রায়ের জন্য ২০ জুন দিন ঠিক করে দেওয়া হয়। ২০২০ সালের ৩১শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপয়েন্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। মহামারীর মধ্যে এই ঘটনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। আইনি বাহিনীর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে সিনহাকে হত্যার ঘটনায় আলোচনার ঝড় বয়ে দেয়। সিনহা ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ে তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন। এই ঘটনায় সিনহার বোন মামলা করার পর ১২ পুলিশ সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। একজন আইনের লোক হয়েও ওসি প্রদীপ কিভাবে মাদক বিরোধী অভিযানের নামে বন্দুক যুদ্ধ সাজিয়ে খুন করে যাচ্ছিলেন টাকার জন্য তা উঠে আসে এই তদন্তে।
মৌলভীবাজার সীমান্ত দিয়ে এক মাসে ৩৩৭ জনকে বিএসএফের পুশিন। মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এক মাসে ৩৩৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলের মধ্যে অবৈধভাবে এসব বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। অনুপ্রবেশের ঘটনা সবথেকে বেশি ঘটেছে জেলার বড়খেলা উপজেলা দিয়ে। উপজেলার উত্তর শাহজাহাদপুর, দক্ষিণ শাহজাহাদপুর ও পাল্লথর সীমান্ত, জুড়ি উপজেলার রাজগীর সীমান্ত, কুলাউড়া উপজেলার মুরোছড়া সীমান্ত, কমলগঞ্জ উপজেলার ধড়ই, বাগিছড়া ও চাম্পাছড়া সীমান্ত দিয়ে এসব অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৭ মে থেকে অবৈধভাবে মৌলভীবাজার জেলার পুশিনের ঘটনায় ৩৩৭ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫১ জন, জুড়ি উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, কমলগঞ্জ উপজেলা দিয়ে ৫৫ জন। এছাড়া আরও বেশ শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু ছিল। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রাম, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায়। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম নয়নশীল বলেছেন, আমরা যাদের আটক করি তাদের কাছে জানতে পারি যারা দীর্ঘ ৫ বছর থেকে তাদের ভারতের আসামে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের বাড়ি ঘর ভেঙে হেলিকপ্টারে ত্রিপুরায় মানবিক করিডোরে নিয়ে এসে বিএসএফ এর হাতে তুলে দেয়। পরে বিএসএফ কয়েকজনকে ধুলাই সীমান্ত দিয়ে গেট খুলে পুশিন করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্ত দিয়ে নিয়ে গেছে তা বলতে পারেননি। পুশিনের ঘটনা নিয়ে সার্বক্ষণিক কাজ করছে স্থানীয় গণমাধ্যম কর্মী এস.এ. জাহিদ। তিনি বলেছেন, সীমান্ত দিয়ে হাজারের বেশি মানুষ অবৈধ অনুপ্রবেশ করেছে। এসব ক্ষেত্রে বিজিবি কয়েকশো লোককে আটক করলেও অধিকাংশের আটক করতে পারেনি। এদের অনেকেই স্থানীয় দালাল এবং অন্য কোনো মাধ্যমে গাড়িতে করে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের কেউ অ্যাম্বুলেন্স, কেউ সিএনজি চালিত অটোরিকশা বা অন্য গাড়িতে করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। কারো কাছে টাকা না থাকলেও তারা বাড়িতে পৌঁছাতে বিকাশের মাধ্যমে টাকা দিয়েছেন। অনুপ্রবেশকারীদের মধ্যে অনেক রোহিঙ্গা ছিল বলে জানান তিনি, যারা স্থানীয় লোকদের সহায়তায় চট্টগ্রাম চলে গেছে। এ বিষয়ে 52 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ও 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম. জাকারিয়া বলেছেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা প্রত্যেকেই বাংলাদেশি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ভারতের যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছিল বলছে সেনাপ্রধান। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে এই প্রথম স্বীকার করলেন দেশটির সেনাপ্রধান। চিফ অব ডিফেন্স স্টাফ বা সিঙ্গুরে দুর্বাগ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করলেন। সঙ্গীলা বৈঠকে যোগ দিতে সিডিএ সিঙ্গাপুরে গিয়েছিলেন। ভারত পাকিস্তান সংঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার প্রসঙ্গে ব্লুমবার্গ টিভির সাংবাদিকের প্রশ্নের জবাবে সেনাপ্রধান যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেছেন। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ভারতের সিঁদুর অভিযানের সময় পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান